একনেকে প্রায় ২,২৬৭ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন। সরকারি অর্থায়ন ২,২২৯ কোটি ও সংস্থার অর্থায়ন ৩৭ কোটি টাকা। তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা ঋণ। সংসদ অর্থমন্ত্রী জামাতের ছায়া বাজেট পেশ, কর সংগ্রহে স্বচ্ছতার দাবি। বাংলাদেশ রাশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী। পুশিন ভারতের অভ্যন্তরীণ বিষয় বললেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল স্থগিত, নিষ্পত্তির আগেই বিলুপ্তি আদালত অবমাননার শামিল বললেন শিশির মল্লিক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় ২,২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি, সংশোধিত 3টি এবং মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২,২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৩৭ কোটি ২৮ লাখ টাকা। তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপের সুদ ৪% দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ প্রকল্প না থাকলেও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪% সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ ও ৫,০০০ টাকা ভাতা। জাতীয় সংসদ অধিবেশন প্রশ্নোত্তর পর্বে সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে সব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা হতে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এবারে বাজেট প্রসঙ্গ। আসন্ন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার পাশাপাশি বাড়ছে বাস্তবায়নের চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, বাজেটে সামাজিক খাতে বরাদ্দ বাড়ানোর আভাস ইতিবাচক হলেও মূল সংকট পরিকল্পনা ও জবাবদিহিতায়। একই সঙ্গে ডলার সংকটের কারণে তৈরি হওয়া অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে দ্রুত নীতিগত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দোরগড়ায় আরও একটি নতুন অর্থবছর। অর্থনীতির বর্তমান টানাপোড়েনের মধ্যে আসন্ন জাতীয় বাজেট নিয়ে রয়েছে নানান সমীকরণ। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে বাজেটের আকারের চেয়ে বড় বিষয় নীতিগত অগ্রাধিকার এবং বাস্তবায়নের সক্ষমতা। সিপিডির নির্বাহী পরিচালক বলছেন, বিগত দিনগুলোতে দেশের উন্নয়ন মূলত ভৌত অবকাঠামোমুখী ছিল। এবার সামাজিক খাতে জোর দেওয়ার আভাস মিলছে, যা ইতিবাচক। তবে কেবল শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোই শেষ কথা নয়, অন্য খাতগুলোতেও নজর দিতে হবে। আমরা তো দেখেছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা খরচ করতে পারে না। সরকারের ইন্টেনশনটা খুব ভালো, একটা পজিটিভ মুভ বলছে, কিন্তু খরচটা যাতে মান সম্পূর্ণভাবে হয় এবং এটা যেটা আমরা বলি না কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই কেপিআই থাকতে হবে যে আমি টার্গেট দিয়ে দিচ্ছি, এগুলো পূরণ করতে হবে। অর্থের সঠিক ব্যবহার আর জবাবদিহিতার প্রশ্নটি জোরালো হচ্ছে ব্যবসায়ীদের কণ্ঠেও। ভুল পরিকল্পনা ও অদক্ষতায় রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ে ক্ষোভ রয়েছে শিল্প খাতে। এই বাজেটে ক্লিয়ার কাট আপনার অ্যালোকেশনের পাশাপাশি প্রসেসটাও আমি মনে করি
বাজেটের আগে আসা উচিত। বাজেটের আকার বড় হওয়াকে স্বাভাবিক মনে করলেও ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়নকে বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান ক্ষত হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ঋণ পরিশোধের ব্যয় ৪৫% পর্যন্ত বেড়ে যাওয়ায় শিল্প খাতের কার্যকর মূলধন সংকুচিত হয়ে পড়েছে। আপনি বড় করতেই থাকবেন, টাকা ডিভ্যালু করতেই থাকবেন। আপনি যে লোনটা আজকে নিয়েছেন অলরেডি কিন্তু আপনি 45% এক্সট্রা পে করছেন, কারণ আপনাকে ডলারটা কিনতে গেলে এখন 124 টাকা কিনতে হচ্ছে। আপনি বড় করেছেন যখন ডলার ছিল তখন হয়তো 80 টাকা 85 টাকা। আমাদের মিল মালিকরাও মেশিনারি কিনে 45% এক্সট্রা টাকা দিতে হয়েছে, তার প্রজেক্ট কস্ট বেড়ে গেছে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের টাকা সংকুচিত হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে শুধু অর্থ বরাদ্দ কিংবা বড় বাজেট ঘোষণা করলেই লক্ষ্য পূরণ হবে না। বরাদ্দ একটা প্রথম পদক্ষেপ। দুর্নীতি অপচয় রোধের পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেয়ার ফাস্ট ট্র্যাক নীতিকেই আসন্ন বাজেটের প্রকৃত সাফল্য বলে মনে করছেন তারা। দুর্নীতি, আপনি ধরেন এই ঘুষ, তারপরে বিভিন্ন প্রকল্পে এর আগে কিরকম ভাবে খরচ হয়েছে, এইরকম যাতে না হয়, রাষ্ট্রীয় সম্পদের যে অপচয়, এই অপচয়টা যাতে না হয়, সেটাই কিন্তু মূল বিষয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটের অর্থবছর জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি থেকে শুরুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানী মগবাজারে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আয়কর সংগ্রহে ঘুষ ও চাঁদার প্রভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। সংসদে চলছে বাজেট অধিবেশন। এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ে নিজেদের প্রস্তাবনা দিতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেবল কিছু গাণিতিক হিসাব কিতাব নয়। সংবাদ সম্মেলনে দলটির আমির প্রস্তাব করেন জুলাইয়ের পরিবর্তে প্রচলিত ক্যালেন্ডারে অর্থবছর শুরু করার। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের ২ মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটের সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হয়, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। কর আহরণে ঘুষ ও চাঁদা বাণিজ্যের কারণে করদাতারা আগ্রহ হারাচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াত আমির। আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা 3টা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশন করেন, আমি সবার কথা বলছি না কিন্তু অনেকেই, আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। ব্যবসায়ীরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোট হয়ে আসে। পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব হলে বাজেট ঘাটতি পূরণে সরকার সমর্থ হবে বলেও আশা জানান ডাক্তার শফিকুর। জনগণের জন্য আগামীতে আরো সুন্দর এবং আরো পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় মন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। সেখানে জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেয়া হলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়। Relationship. One of the monuments of our cooperation is the nuclear power plant in a place called Rukpur. We just did the first loading of fuel. We hope that it becomes operational soon. У вас очень большой опыт работы во Всемирной организации. Какое-то время мы там с вами. বাংলাদেশকে চাপে ফেলতে নয়, পুশিন তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও উল্লেখ করেন তিনি। তিস্তা ব্যারেজ নির্মাণে দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষে সরকার প্রকল্প নেবে বলেও জানান তিনি। এতে খরচ হবে 20,000 কোটি টাকা। আর নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি
সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। সাম্প্রতিক সময় সীমান্ত দিয়ে অবৈধ পুশিন ও অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। লালমনিরহাট ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত দিয়ে পুশিন ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতভর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে টহল দিচ্ছেন তারা। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ, অপরাধ দমন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। এ উপলক্ষে সোমবার দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশি বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন বিজিবির প্রতিনিধি দল। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার এবং বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। 4 দিনের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ ইন পুশ ব্যাক, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র পাচার, চোরাচালান এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলবে। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় 3 মাসের জন্য প্রতিষ্ঠার নির্দেশ সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের এ নিয়ে পরবর্তী শুনানির জন্য 16 জুন দিন ধার্য করা হয়েছে। দুপুরে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন মুদাসির আলী। গেল বছরের 2রা সেপ্টেম্বর 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় দেন হাইকোর্ট। পরে 7 এপ্রিল 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এর বিরুদ্ধে 21 মে আপিল করে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চে শুনানি হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করেন আদালত। আপিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কিসের ভিত্তিতে আপিল বিভাগ রায় স্থগিত করেছেন তা জানান তিনি। শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দিয়েছি এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে আমাদের আবেদন মঞ্জুর করেছেন। স্থগিতাদেশের পেছনে কি কি কারণ আদালতকে দেখিয়েছেন তাও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে, কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি। এদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। শুনানিতে তার বিষয় তুলে ধরেন তিনি। এই সচিবালয় স্থাপনের আদেশটি করা হয়েছিল পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে। সেকেন্ড, বিচার বিভাগ যদি স্বাধীন না হয় জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না এবং নিম্ন আদালতের প্রশাসনিক দায় দায়িত্ব কিংবা সরকারের উপর ন্যস্ত করা হয়, তখন বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার আগে সরকারের সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার বিষয়টি আদালত অবমাননার শামিল বলেও দাবি করেন শিশির মনির। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 47 কোটি টাকায় ফুটবলের বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এবার টাকার পরিমাণ গেল বিশ্বকাপে কেনা স্বত্বের চেয়ে 53 কোটি টাকা কম। এ সময় তিনি আরও জানান, সরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদনে জানাচ্ছেন মশিউর রহমান। আগামী 11 জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026। এবারের আসর 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে প্রথমবারের মতো 48 দল অংশগ্রহণ করবে এবং সব মিলিয়ে 100টিরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এমন পরিস্থিতিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 25তম সভায় সিদ্ধান্ত হয় ফিফা বিশ্বকাপের অল মিডিয়া স্বত্ব কিনবে বিটিভি। এ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন ক্রীড়া ও তথ্য প্রতিমন্ত্রী।
এই সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছে 47 কোটি টাকায়, কিন্তু এর জন্য বিটিভিকে অর্থ খরচ বহন করতে হবে না, খরচ উঠে আসবে বিজ্ঞাপন থেকে। বিটিভি যেন কোনো টাকা না দিতে হয়, আমাদের স্ট্যান্ড প্রথম থেকে তাই ছিল। এখন পর্যন্ত অলমোস্ট আপনারা ধরে রাখেন 96% পর্যন্ত আমাদের কিন্তু সই করা আছে, যেন আমরা টাকাটা রিকভার করতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বিটিভি কিছু অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা দিয়ে আর 1-2 মাসের মধ্যে ওই টাকাটা উঠে যাবে। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সারা দেশে যেসব ডিজিটাল স্ক্রিন রয়েছে তাতে খেলা দেখানোর পরিকল্পনা রয়েছে। খেলা দেখার টাইমটা হচ্ছে একটু খুব টাইম হয়ে গেছে, মধ্যরাতে কিংবা ভোরবেলায়। সো প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করেছি, আমাদের সার্বিক সহযোগিতা থাকলে তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে, ঢাকা সহ বিভিন্ন স্পটে তারা বড় বড় মনিটর দিয়ে তারা খেলাগুলো দেখাবে। ফিফার সঙ্গে চুক্তির মাধ্যমে বিটিভি ফিফা বিশ্বকাপ 2026-এর অল মিডিয়া রাইটস অর্জন করবে। ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি বিভিন্ন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান সম্প্রচার করবে। দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। মুশিউর রহমান, মোহনা সংবাদ। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 6 জন নিহত সহ কয়েকজন আহত হয়েছে। কুষ্টিয়ায় মিরপুরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব নামে এক চালক নিহত হন। এ ঘটনায় চালকের সহকারী জিহাদ সহ 3 জন আহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাস বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের এক বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জের সিলেট আঞ্চলিক সড়কের দিরাই রাস্তায় একটি ট্রাকের সঙ্গে যাত্রী বাসের ধাক্কায় বাস চালক সহ 10 জন আহত হয়েছেন। কুমিল্লায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অরক্ষিত রেল ক্রসিং। গত 5 বছরে সব রেল ক্রসিংয়ের দুর্ঘটনায় নিহত হয়েছে 354 জন। উন্নয়ন কাজে রেলওয়ে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর সমন্বয়হীনতায় বাড়ছে একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। প্রশ্ন উঠছে, LGED আর রেলওয়ের দায়িত্বহীনতায় এই মৃত্যু দায় কে নেবে? শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। এই রেল লাইন শুধু পথ নয়, পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। লাইন ধরে ছুটে আসা ট্রেন যেন মৃত্যু ডেকে আনে, আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় জীবনের গল্প। কুমিল্লায় একের পর এক অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষের কাছে এক আতঙ্কের নাম। 2026 সালের মার্চে কুমিল্লা পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন 12 জন। 2024 সালের নভেম্বরে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় প্রাণ যায় 7 জনের। এই মৃত্যুর দায় নিচ্ছে না কেউ। সবচেয়ে বড় অভিযোগ, LGED রেলওয়ের সঙ্গে কোনো সমন্বয় না করেই রেল লাইনের ওপর দিয়ে তৈরি করেছে সড়ক, আর সেই সড়কই এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। ট্রেন দুর্ঘটনার জন্য তো বেশি সিগন্যাল ম্যান সিগন্যাল দিলে বাসটা ফালাই দেয়, ওই লিখে গাড়ি যেতে পারবো। রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনাগুলো হয়। কিছু পরিচালক করো দায়, আর কিছু ড্রাইভারও দায় আছে। এই যে এদিনকে বিশ্ব আগের দিন পরের দিন ঘটনাটা হয়েছে শনিবারের দিন, এটা তো গেটম্যানের কারণে অবহেলা, আর কি অবহেলার কারণে দুর্ঘটনা। ঠিক মতন তদারকি করে তাইলে মনে করেন যে এটা আশা করি এরকম হবে না। রেল গেট পালার পরও তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট এমন একটা ঘটনা ঘটছে। কুমিল্লায় স্থায়ী স্পেশাল গেট পদুয়ার বাজার ও বিজয়পুরে, বাকি জায়গাগুলোতে নিরাপত্তা বলতে প্রায় কিছুই নেই। লাকসাম রেলওয়ে থানার পরিসংখ্যান অনুযায়ী 2021 থেকে 2026 সালের এখন পর্যন্ত 335 দুর্ঘটনায় 354 জনের মৃত্যু হয়েছে। পুরো জেলায় 21টি লেভেল ক্রসিং গেট থাকলেও এর বাইরে রয়েছে অন্তত 59টি অরক্ষিত বা অবৈধ রেল ক্রসিং। রেল কর্মকর্তা জানান, প্রায় সবগুলো সড়ক LGED রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করে নির্মাণ করেছে। অন্যদিকে LGED বলছে 2024 সালে 31টি ঝুঁকিপূর্ণ অবৈধ লেভেল ক্রসিং এর বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সদর দপ্তরের প্রধান প্রকৌশলীকে চিঠি দেওয়ার কথা। 31টি স্পট আমাদের যে সিলেক্টেড হয়েছিল সেই বিষয়ে সংশ্লিষ্ট আমাদের LGED প্রধান প্রকৌশলী বরাবর আমাদেরকে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য এটা এখান থেকে চাওয়া হয়েছিল।
এবং বাই দি টাইম কোনো জায়গায় হয়ে গেছে এবং কি এখন বর্তমান কী সিচুয়েশন আছে কোথায় বাকি আছে সেটা আমি আপডেট করে আপনার রিসেন্টলি আমরা পরবর্তীতে আপনার জানাতে পারবো। এই দায়ভার তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষ নিব না, এটা দায়ভার তো এলজিডি কোনোভাবেই এড়াইতে পারে না, কারণ তারা কেন এই অবৈধভাবে আমাদের রেল লাইন ক্রস করে, তারা তো আমাদের কাছে বৈধভাবে রেল মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে করতে পারে। কিন্তু এখন প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? এলজিইডি নাকি রেলওয়ের নাকি সমন্বয়হীনতার? মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, তবে এবার ওমানের সঙ্গে যৌথভাবে এই আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু করলে ইসরায়েলকে একাই এর পরিণতি মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 8 জন নিহত হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, তবে এবার ওমানের সঙ্গে যৌথভাবে এই আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য নিশ্চিত করেন। হরমুজ অবরোধ আঞ্চলিক সংকটের চেয়েও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। কৃষি ও বাণিজ্য পথ খোলা রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সংস্থাটি। কয়েক দফায় পরস্পরের উপর হামলার পর ইরান ও ইসরায়েল জানিয়েছে আপাতত তারা পরস্পরের উপর হামলা চালাবে না, তবে আবার হামলার শিকার হলে জোরালো জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু করলে ইসরায়েলকে একাই এর পরিণতি মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে ইরানি পার্লামেন্টারি স্পিকার বাঘের গালিবাফ বলেন, এই দুই দেশের মধ্যে আস্থা তৈরির প্রকৃত সদিচ্ছা নেই। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির দুর্বলতাগুলো এখন প্রকাশ্য। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির শর্ত হিসেবে এ অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে। যুদ্ধবিরতি ও ইরানের সতর্কবার্তা সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের তায়েরে বিমান হামলায় 8 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে প্রায় 3,500 বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ঐশী আলম, মোহনা সংবাদ। 2026 বিশ্বকাপ শুরুর দুদিন আগে ফিফা ও এর সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে প্যারিসের আদালতে মামলা করেছেন উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনি। তিনি অভিযোগ করেন 1 দশক আগে তাকে ফিফা সভাপতি নির্বাচন থেকে সরাতে ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছিল। সম্প্রতি সুইজারল্যান্ডের আদালত জালিয়াতির মামলা থেকে প্লাতিনিকে সম্পূর্ণ খালাস দেওয়ার পর তিনি এই দেওয়ানি ও ফৌজদারি মামলা করলেন। এছাড়া 70 বছর বয়সী ফরাসি কিংবদন্তি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একনেকে প্রায় 2,267 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। সরকারি অর্থায়ন 2,229 কোটি ও সংস্থার অর্থায়ন 37.5 কোটি টাকা। তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন 10 লাখ টাকার ঋণ। সংসদে অর্থমন্ত্রী। জামায়াতের ছায়া বাজেট পেশ, কর সংগ্রহে স্বচ্ছতার দাবি। বাংলাদেশ রাশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী। পুশিন ভারতের অভ্যন্তরীণ বিষয় বললেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিলে স্থগিত। নিষ্পত্তির আগেই বিলুপ্তি, আদালত অবমাননার শামিল বললেন শিশিরমতি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।